হাওয়া বদলাক, হাওয়া এক থাকুক, যা হোক, ওর হাওয়া বদলাবে না। ওর হাওয়া বেরিয়ে গেছে, ওর হাওয়া বেরিয়ে গিয়ে ও এখন জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওকে বলুন ইমিডিয়েট প্রস্তুতি নিক, সাবান, গামছা, অন্যান্য যা যা কিনে নিক। জেলে যেতে হবে তো, সবগুলো কিনে নিয়ে ও এখন তার প্রস্তুতি নিক। ও বিজেপি ক্ষমতায় এলে ওকে জেলে যেতে হবে, ও ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেও জেলে যেতে হবে। ও এখন বুঝতে পেরেছে ইন্ডিয়া জোট হয়তো ক্ষমতায় আসতে চলেছে। ও এখন সেই জন্য দেখছেন না, প্রথমে বলেছিল থাকবো, তারপরে বলেছিল থাকবো না, এখন আবার একটু বুঝতে পেরেছে চতুর্থ দফা ভোট হয়ে গেছে, এবার হাওয়া ঘুরছে। ও এখন হাওয়া মোরগ তো, ও তো পাক্কা হাওয়া মোরগ। ও বুঝতে পেরেছে ইন্ডিয়া জোট আসতে পারে, সেই জন্য এখন বলে শুরু করেছে, পঞ্চম দফার আগেই শুরু করেছে বাইরে থেকে সমর্থন। এবার দেখবেন পঞ্চম শেষ হয়ে গেলে বলবে তোমার ভিতরে ঢুকে পড়বে, দেখবেন তখন বলবে আমি ভিতরে ঢুকে সমর্থন করব। ওকে নেওয়া হবে না। ও ইন্ডিয়া জোট আসুক, ওর পিন্ডি চটকানো হবে। ইন্ডিয়ায় আসুক আর বিজেপি আসুক, ওর পিন্ডি চটকাবে। ওকে জেলে যেতেই হবে, ওকে জেলে ঢুকতেই হবে। ও যা অপকর্ম করেছে, ওর জন্য এখন গ্রামের ওই গরিব মানুষের সন্তানগুলো সাদা মাথায় খাতার মাস্টারদের কাছে পাঠ নিতে বাধ্য হয়। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো। হ্যাঁ, উনি এখন বুঝতে পেরেছেন হাওয়া খারাপ, উনি এখন তেল মারতে শুরু করেছেন। ওর তেল নেওয়া হবে না। ও ইন্ডিয়া জোটই আসুক আর অন্য কেউই আসুক, ইন্ডিয়া জোট আসতে চলেছে, এটা সত্য কথা। কিন্তু ইন্ডিয়া এলেও ওনার পিন্ডি চটকানো হবে, ওকে ছাড়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার জেল যাত্রা ঘটবেই। আর সিপিএম এর প্রকাশ বাবু কি বললেন, তিনি বিখ্যাত লয়ার, যখন তিনি ছিলেন কলকাতার মেয়র, হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ। ছেড়ে দিয়েছিলাম, বদল নয় বদলা নয় বদল চাই বলে ক্ষমা করে দিয়েছিলাম, অন্যায় করেছি। এখন বদলা নাও, এখন বদলা নাও, আমি বলছি বদলা নাও। ওর ক্ষমতা থাকে বদলা নিক, ওর ক্ষমতা থাকে বদলা নিক। ওসব ঢপবাজি মেরে লাভ নেই। ও সবাই বোঝে, ও যত রকম চেষ্টা করতে পারে কেউ করুক, তাতে কিচ্ছু যায় আসে না। মমতা ব্যানার্জি ও ভুলে গেছে এই সমস্ত বলে জনগণকে ভুল বোঝানো যাবে না। জনগণ একেবারে সঠিক জিনিসটা বুঝতে পেরে গেছেন, এবং এটাও ও সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এবারের ভোটে ওনার দল হারতে চলেছেন। তাই এই ধরনের কথাবার্তা বলা, এই সমস্ত বিষয়গুলোকে উত্থাপন করা, বদলা নয় বদল চাই, এই সমস্ত বলা মানে এই নয় যে দুষ্কর্ম কেউ করেছে সেই দুষ্কর্মকে আপনি ঢেকে রেখে দেবেন। তাহলে তো সব থেকে প্রথম প্রশ্ন আসবে যে আপনি মশাই এত বড় দুর্নীতিগ্রস্ত মানুষ যে অন্যজনের দুর্নীতিরকে চেপে রেখে দেন। যদি বিকাশ ভট্টাচার্য দুর্নীতি করে থাকে, তার চেপে রাখার দায় মমতা ব্যানার্জির কেন আছে? বিকাশ ভট্টাচার্য দুর্নীতি করলে বিকাশ ভট্টাচার্য জেলে যাবে, মমতা ব্যানার্জি কেন দুর্নীতি সেগুলোকে ঢাকছেন? কেন ঢাকছেন? মমতা ব্যানার্জি এই সমস্ত বলে আসলে উনি যে নিজে দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণ করছেন। কেউ তো বলেনি যে বিকাশ ভট্টাচার্যের দুর্নীতি তুমি ঢেকে রেখে দাও। কেউ বলেছে? বিমান বসু ফোন করেছিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফোন করেছিলেন? করেননি তো। তাহলে আপনি কেন সেগুলো নিয়ে চুপচাপ বসে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতি করেছে, আসুন কোর্টে, কোর্টে আসুন, ওনাকে চ্যালেঞ্জ রইল। এই দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল তাই এই দুর্নীতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন তাই এই দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য গোটা মন্ত্রিসভাকে বসিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যাতে এই দুর্নীতিকে ঢাকা যায়। সেই জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করে এসএসসিকে দিয়ে এফিডেভিট করিয়েছেন যে যাতে অযোগ্য চাকরি প্রাপকদের জন্য। মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করছেন প্রমাণ, এর থেকে বড় বড় প্রমাণ কিছু লাগবে? ক্যাবিনেট মেমোরেন্ডাম তার প্রমাণ।
উনি যা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই ক্যাবিনেট মেমোরেন্ডাম তার প্রমাণ। যে সব থেকে ভালো কে বলতে পারবে বলুন তো? যারা এই টাকাগুলো নিয়েছে তারা কাদের কাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই লিস্টটা দিয়ে দিলেই তো সব ঝামেলা চুকে যায়। এই যারা টাকা নিয়েছে এরা যদি বলে দেয় এই এই ব্যক্তিদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি বাবা, এইগুলো লিস্ট দিয়ে দিলাম, এদের কাছ থেকে 25 লাখ, কারো কাছে 25 লাখ, কারো কাছে 35 লাখ, কারো কাছে 20 লাখ, যার কাছে যা নিয়েছি সেই লিস্টটা দিয়ে দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সেগুলো টেন্টেড ক্যান্ডিডেট, সব ঝামেলা চুকে যাবে। আসলে এরা দেখুন, এরা সবটাই জানে, কিন্তু ওই যে শেষ পর্যন্ত এই ভনিতা করতে হবে। আমরা দেখো সাদা কাতার মাস্টার, তোমাদের কাছে 25 লাখ টাকা নিয়ে আমরা দেখো তোমাদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি। তারপরে কি করব, আদালত নির্দেশ দিল, সেই জন্য সব বাতিল করতে হলো। এবং এই নাম্বারগুলো বেড়েছে এবং বাড়িয়েছে যারা, তাদের প্রত্যেককে জেলে যেতে হবে। আর পাড়াতে বলেছে যে তাকেও যেতে হবে, যে বলে ফোন করে বলেছে বা যে মেল পাঠিয়ে বলেছে দিয়ে দে, এই দিয়ে দে যারা বলেছে তাদেরকেও জেলে যেতে হবে। অপেক্ষা করুন, যে বেশি বলছে তাকে বেশি যেতে হবে। ওই জন্য তো এখন বেশি বকছে, ও বুঝতে পেরেছে এই ভোট শেষ হবে ও জেলে যাবে। অপেক্ষা করুন, বেশি দিন জেলের বাইরেও নেই, ও যাই করুক। কেজরিওয়াল কিসের জন্য জেলে গেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিসি ডিসিশন নিয়েছেন, সেই পলিসি ডিসিশন কাদের সাহায্য করার জন্য নিয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি একজনেরও চাকরি যাবে না। ওকে কে বলতে বলেছিল? একজনেরও চাকরি যাবে না, এ কথা কে বলতে বলেছিল ওকে? সাদা খাতার মাস্টারদের পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বলেছিল? সাদা খাতার মাস্টারের কাছে গ্রামের চাষির সন্তান, কৃষকের সন্তান লুঙ্গি পরে বলে পড়বে, তুমি তার পাশে থাকবে কারণ তার কাছ থেকে 25 লাখ টাকা করে পেয়েছো? আর কৃষকের সন্তান, তার ছেলেটা ভালো করে পাঠ নিতে পারবে না? তোমার বাড়ির ছেলেমেয়েরা ভালো ভালো স্কুলে পড়বে, ভালো মাস্টারের কাছে পড়বে, আর গ্রামের খেটো লুঙ্গি পড়া মানুষটার ছেলে মেয়ে ওই সাদা খাতার মাস্টারের কাছে পড়বে? যে তুমি বলছো আমি মামলা করবো, করো, এসো, দেখো কিরকম করছি নাই তোমাকে। ওকে ওয়েলকাম, সুস্বাগতম। তাই জানতে চাইছে ওনার পরিবারের হাতে এত সম্পদ এলো কি করে, লোকে তো সেটা জানতে চাইছে। কি ব্যবসা করে ওর পরিবারের লোকজন, কোন পেশাদার, কত বড় পেশাদার, লোকে তো সেই কথা জানতে চাইছে। ও বলে লাভ নেই, যা বলেছেন বলেছেন। একবার সততার প্রতীক লেখা ওই পোস্টারটা একবার টাঙান না, ধর্মতলার বুকে একবার টাঙিয়ে দিন, ধর্মতলার মোড়ে একবার ওই পোস্টারটা একবার টাঙিয়ে দিন, দেখুন জনগণ কি অবস্থা করে ওই পোস্টারের। জনগণ তো এখন সেই সততার পোস্টার খুঁজে বেড়াচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, যে কোথায় লেখা আছে মমতা ব্যানার্জির ছবির নিচে সততার প্রতীক, সেই পোস্টার খুঁজে বেড়াচ্ছে। ও শুধু বলে দিক সেই পোস্টারটা কোথায় আছে, জনগণ তার ব্যবস্থা করে দেবে। এসএসসি করেছেন বা তাকে দিয়ে করানো হয়েছে, এসএসসি তো আর এমনি শতপ্রণোদিত হয়ে করেননি, কোনো ব্যক্তি করেছিলেন নিশ্চিতভাবে। সেই ব্যক্তিকে আবার কোন ব্যক্তি করেছিলেন, সেই ব্যক্তিকে আবার কোন ব্যক্তি করেছিলেন, এই পুরো বিষয়টিকেই তদন্তকারী সংস্থাকে তদন্ত করতে হবে। সিবিআই, ইডি যারা তদন্ত করছেন, ইডি মূলত মানি ট্রেলের, সিবিআই মূলত ক্রিমিনালিটি তদন্ত করছে, এই দুই তদন্ত হয়ে গেলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা বলছি দ্রুততার সঙ্গেই তদন্ত করতে হবে, এবং তদন্ত করে একদিকে যেমন এই অযোগ্য সাদা খাতার মাস্টার যাদের পাশে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিল ওটাকে ঘাট চেপে ধরে বের করতে হবে, আর তাদের স্থলে যারা খাতা ভর্তি করে এসেছিল এখনো রাস্তার পাশে বসে আছে সেগুলোকে ঢুকাতে হবে। হাওয়াই নাম্বার বাড়েনি, ওএমআর সিটে শূন্য, এমনি এমনি এসএসসি ট্যাবুলার সিটে বা ধরুন ওই ট্যাবুলার সিটে তার এমনি এমনি 53 হয়ে যায়নি। কাউকে না কাউকে, কেউ না কেউ হয় বলেছিল, না হয় মেল করেছিল, না হয় চিঠি পাঠিয়েছিল, কিছু না কিছু তো করেছিল। তদন্তকারী সংস্থা এটাই তদন্ত করে বের করবে, যেটা তদন্ত করে বের করা উচিত সেটা দ্রুততার সঙ্গে তদন্ত করে বের করুন, না হলে কিন্তু জনগণ অন্যরকম কথা বলবে। সিপিএমে যদি হারমাদ থাকে আর বিজেপি যদি উস্তাদ থাকে, হ্যাঁ আমি ধরে নিলাম তারা সিপিএমের হারমাদ ছিল এবং তারা বর্তমানে বিজেপির উস্তাদ তৈরি হয়েছে। তাই হারমাদ আর উস্তাদদের জেলে পাঠাতে আপনার কি অসুবিধা? কেন আপনি ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, হারমাদি বা কেন থাকবে আর উস্তাদি বা কেন থাকবে? বোম কেন থাকবে?
বারুদ কেন থাকবে, অস্ত্র কেন থাকবে? গোটা রাজ্যটাকে একটা অস্ত্রের কারখানায় রূপান্তর করেছেন। শাহজাহানদের, শওকতদের, আরাবুলদের কে তৈরি করেছে? জাহাঙ্গীরদের কে তৈরি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। ভালো ছেলে পাননি? সিপিএমগুলোকে নিয়েছেন কেন? সিপিএমগুলোকে আপনি তৃণমূল নিয়েছেন কেন? যত সিপিএম সব আপনি নিয়ে নিলেন, মানে যত খারাপ সিপিএম সব করে নিয়ে নিলেন, আর সেগুলো গিয়ে দারুণ করে অ্যাডজাস্ট হয়ে গেল, এবং তাদের আবার টিকিটও দিলেন। আচ্ছা, শাহজাহানকে জেলা পরিষদের টিকিট কে দিয়েছিল? আর আমি বলছি ওরা কেউ সিপিএম ছিল না। প্রমাণ দেখাতে পারবেন? যেগুলো যত এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষ, দুষ্কৃতী, তাদের সকলকে একত্রীভূত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় বলেছিলেন না, আমি গুন্ডা কন্ট্রোল করি, এখন গুন্ডাগুলো সব আনকন্ট্রোল হয়ে গেছে। উনি এখন একেবারেই যেহেতু ক্ষমতা থেকে চলে যাবেন, ওনার জেল যাত্রা ঘটবে, সেই জন্য উনি এই ধরনের বক্তব্য পেশ করছেন। এবং উনি যাই বলুন না কেন, উনি ইন্ডিয়াতে ফিরে আসতে চান। উনি ইন্ডিয়াতে বাইরে থেকে সমর্থন করুন, ভিতরে ঢুকে সমর্থন করুন, যাই করুন না কেন, ওনার জেল যাত্রা ঘটবেই। এই নিয়ে যে কারোর মনে সন্দেহ থাকতে পারে, আমার মনে কোনো প্রকার সন্দেহ নেই। উনি 100% নিশ্চিত উনি জেলে যাবেনই যাবেন। সন্দেশখালিতে ল্যান্ড গ্রাবিং ঘটেছে, সন্দেশখালিতে মানুষ নির্যাতিত ছিল, তাই তো আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আদালত সিবিআই তদন্তের নির্দেশ এই কারণেই দিয়েছেন, নিশ্চিতভাবে আদালত বুঝেছেন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া প্রয়োজন। তার কারণ সাধারণভাবে তো রাজ্য পুলিশই তদন্ত করবেন যে কোনো ধরনের দুষ্কর্ম। রাজ্য পুলিশের উপর তো অভিযোগ হচ্ছে যে রাতের অন্ধকারে রাজ্য পুলিশ মহিলাদের থানায় নিয়ে যাচ্ছে, মারধর করছে, মহিলারই অভিযোগ করছে। দেখুন, এখানে আইনের শাসন তো নেই, আসলে শাসকের আইন হয়ে গেছে। দুর্ভাগ্য হলেও সত্য, যেই রাজ্যে দুষ্কৃতীরা তারা ক্ষমতা পেয়ে গেছে, পুলিশকে সেখানে ব্যবহার করা হচ্ছে। আমি পুলিশ কর্মীদের বলবো, নিশ্চিতভাবে অনেক ভালো পুলিশ কর্মীও আছেন, আমি তাদের বলবো, আপনাদের বাড়িতেও বউ বাচ্চা আছে, আপনারাও ডিএ পান না, আপনারা আইনের মোতাবেক আপনারা পুলিশ প্রশাসন চালান। আমি মনে করি আইন মোতাবেক পুলিশ প্রশাসন চালানোর মতো যথেষ্ট দক্ষতা আপনাদের আছে। এখন ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ তারা যদি গিয়ে আপনাদের যদি মানুষ যদি স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম না করতে পারেন, যদি মানুষকে এই স্বাভাবিক পরিবেশ না দিতে পারেন, তাহলে জানতে হবে সেটা প্রশাসনিক ব্যর্থতা। তাকে কেন মানে অস্ত্রধারী একজন মানুষকে পরিবেষ্টিত হয়ে, একটি এলাকাকে পরিবেষ্টিত হয়ে বা কোনো ব্যক্তিকে পরিবেষ্টিত হয়ে থাকতে হবে? সেটাই তো প্রশাসনিক ব্যর্থতা। কেন প্রশাসনের যে দৈনন্দিন কাজ, প্রশাসনের যে দৈনন্দিন ব্যবস্থাপনা, সেটা থাকবে না? সেটা না থাকার অর্থই হলো সেটা প্রশাসনিক অকর্মণ্যতা।